আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন হাজার হাজার মাইল দূরের একজন বিক্রেতা কিভাবে নিশ্চিত হয় যে সে তার পণ্যের টাকা ঠিকঠাক পাবে? আর একজন ক্রেতাই বা কোন ভরসায় টাকা পাঠায় এটা জেনে যে তার পণ্য আসবেই? আন্তর্জাতিক বাণিজ্যে এই যে একটা বিশাল আস্থার সংকট, এর সমাধান করে কিন্তু একটাই ডকুমেন্ট, আর সেটার নাম হলো লেটার অফ ক্রেডিট বা সংক্ষেপে এলসি। চলুন আজ এর ভেতরের গল্পটাই জানা যাক, কিভাবে এই অদৃশ্য শক্তিটা পুরো বিশ্ব বাণিজ্যকে সচল রেখেছে। এই যে একটা সাধারণ প্রশ্ন, শুনতে যতটা সহজ লাগছে, আন্তর্জাতিক বাণিজ্যের সবচেয়ে বড় সমস্যাটা কিন্তু এখানেই। আর সেটা হলো আস্থার অভাব। যখন ক্রেতা আর বিক্রেতা একে অপরকে চেনে না, তখন কে কার ওপর ভরসা করবে বলুন তো? ঠিক এই জায়গাটাতেই লেটার অফ ক্রেডিটের আসল খেলাটা শুরু হয়। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য চলুন আমরা ধাপে ধাপে এগোই। প্রথমে দেখব অচেনা কারোর সাথে ব্যবসা করা কেন এত ঝুঁকিপূর্ণ। এরপর আমরা দেখব ব্যাংক কিভাবে একটা প্রতিশ্রুতির মাধ্যমে এই ঝুঁকিটা সামলায়, এলসি আসলে কিভাবে কাজ করে, এর পেছনে কারা কারা জড়িত থাকে, আর সবশেষে দেখব যে বাস্তব জীবনে এর প্রভাবটা ঠিক কতটা। আন্তর্জাতিক বাণিজ্যে দেখুন, আমদানিকারক বা ক্রেতার মনে সবসময় একটা ভয় কাজ করে। ভয়টা হলো টাকা পাঠিয়ে দেওয়ার পর হয়তো পণ্যই আসবে না, অথবা যা অর্ডার করা হয়েছে তার বদলে ভুলভাল কিছু একটা চলে আসবে। আবার অন্যদিকে রপ্তানিকারক বা বিক্রেতার ভয়টা হলো কষ্ট করে পণ্য পাঠিয়ে দেওয়ার পর যদি টাকাটা না পাওয়া যায়। এই যে দুই পক্ষের অবিশ্বাস, এর কারণেই কিন্তু কোটি কোটি টাকার বাণিজ্য আটকে যেতে পারে। এই যে একটা বিশাল আস্থার সংকট, এটা দূর করার জন্য লেটার অফ ক্রেডিট বা এলসি একটা অসাধারণ সমাধান হিসেবে কাজ করে। এখানে কি হয়, ব্যাংক একটা মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে আসে। সোজা কথায়, ব্যাংক ক্রেতা আর বিক্রেতার মধ্যে একটা আস্থার সেতু তৈরি করে দেয়। এরপর তাদের আর ব্যক্তিগতভাবে চেনা জানার কোনো দরকারই পড়ে না। আরও সহজ করে বললে, এলসি হল ক্রেতার ব্যাংকের পক্ষ থেকে বিক্রেতাকে দেয়া একটা পাকা কথা। ব্যাংক যেন বলছে, দেখুন, আপনি যদি চুক্তির সব শর্ত মেনে ঠিকঠাক পণ্য পাঠান আর তার প্রমাণ হিসাবে সব কাগজপত্র আমাকে জমা দেন, তাহলে আপনার টাকা আমি দিয়ে দেব। এরপর ক্রেতা আমাকে টাকা দিল কি দিল না সেটা আমার ব্যাপার। এই যে একটা শক্তিশালী গ্যারান্টি, এইটাই কিন্তু পুরো আন্তর্জাতিক বাণিজ্যকে সম্ভব করে তুলেছে। তো এই যে ব্যাংক মাঝখানে এসে গ্যারেন্টি দিচ্ছে, এটা আসলে বাস্তবে কিভাবে কাজ করে, মানে পুরো প্রক্রিয়াটা কি? চলুন একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখি কিভাবে একটা সাধারণ চুক্তি থেকে টাকাটা বিক্রেতার হাতে গিয়ে পৌঁছায়। পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণ গোছানো। প্রথমে ক্রেতা বিক্রেতার মধ্যে একটা চুক্তি হলো। এরপর ক্রেতা নিজের ব্যাংকে গিয়ে একটা এলসি খোলার আবেদন করল। সেই এলসি চলে গেল বিক্রেতার ব্যাংকের কাছে। যেই না বিক্রেতা এই এলসিটা পেল, সে একটা নিশ্চয়তা পেয়ে গেল এবং পণ্য পাঠিয়ে দিল। এরপর চালানের সব কাগজপত্র নিজের ব্যাংকে জমা দিল। কাগজপত্র সব ঠিকঠাক থাকলেই বিক্রেতার ব্যাংক তাকে টাকা দিয়ে দেয়। আর সব শেষে ক্রেতা তার নিজের ব্যাংকে টাকাটা পরিশোধ করে পণ্য ছাড়ানোর জন্য জরুরি ডকুমেন্টগুলো নিয়ে নেয়। তার মানে পুরো খেলাটাই কিন্তু চলছে কাগজপত্রের উপর ভিত্তি করে। এই যে এত বড় একটা প্রক্রিয়া, এখানে কিন্তু বেশ কয়েকটি পক্ষ জড়িত থাকে, আর প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ভূমিকা আছে। চলুন এই প্রধান চরিত্রগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক, যারা পর্দার আড়ালে থেকে এই পুরো বাণিজ্যিক নাটকটাকে সফল করে তোলে। দেখুন, এই প্রক্রিয়ার কেন্দ্রে তো অবশ্যই আছে আবেদনকারী, মানে ক্রেতা, আর বেনিফিশিয়ারি মানে বিক্রেতা। ক্রেতার যে ব্যাংক এলসি ইস্যু করে তাকে বলা হয় ইস্যুইং ব্যাংক, আর এই এলসির খবরটা বিক্রেতার কাছে যে ব্যাংক পৌঁছে দেয় তাকে বলা হয় অ্যাডভাইজিং ব্যাংক। এখন ধরুন, একটা বাড়তি ব্যাপার হতে পারে, বিক্রেতার হয়তো ক্রেতার দেশের ব্যাংকের উপর পুরোপুরি ভরসা নেই। তখন সে বাড়তি নিরাপত্তার জন্য নিজের দেশের কোনো বড় ব্যাংকে বলতে পারে গ্যারেন্টি দিতে। এই যে তৃতীয় ব্যাংকটা, এটাই হলো কনফার্মিং ব্যাংক। সব ব্যবসা তো আর একরকম হয় না, তাই না? পরিস্থিতি অনুযায়ী লেনদেনের ধরনও পাল্টায়, আর সে কারণে এলসিও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে। প্রয়োজন অনুযায়ী এক এক রকম এলসি ব্যবহার করা হয়। চলুন সবচেয়ে পরিচিত কয়েকটা এলসি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এলসি সবচেয়ে বড় যে ভাগ, সেটা হলো এটা পরিবর্তন করা যায় কি যায় না তার উপর ভিত্তি করে। ইররিভোকেবল এলসি হল এমন একটা প্রতিশ্রুতি যা একবার দিয়ে দিলে আর ফিরিয়ে নেওয়া যায় না। মানে ক্রেতা বা ব্যাংক চাইলেই এটা একা একা বাতিল করতে পারবে না, সবার সম্মতি লাগবে। আর কারণেই আন্তর্জাতিক বাণিজ্যে এটাই স্ট্যান্ডার্ড।
কারণ এটা বিক্রেতাকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়। এ ঠিক উল্টোটা হল রিভোকেবল এলসি, যা যে কোনো সময় বাতিল করা যায়। বুঝতেই পারছেন, এটা বিক্রেতার জন্য অনেক বড় একটা ঝুঁকি, তাই এর ব্যবহার এখন আর হয় না বললেই চলে। টাকাটা ঠিক কখন পরিশোধ করা হবে তার উপর ভিত্তি করেও এলসি দুই ধরনের হয়, সাইট আর ইউজান্স। সাইট এলসিতে বিক্রেতা কাগজপত্র জমা দেওয়ার সাথে সাথেই টাকা পেয়ে যায়, একদম স্পট পেমেন্ট। আর ইউজান্স এলসিতে একটা নির্দিষ্ট সময় পর টাকা দেওয়া হয়, যেমন ধরুন 30, 60 বা 90 দিন পর। এতে ক্রেতার একটু সুবিধে হয়, সে পণ্যটা বিক্রি করে টাকা তোলার জন্য কিছুটা সময় পেয়ে যায়। বেশ কিছু তথ্য তো জানা গেল, এবার চলুন দেখি বাস্তব দুনিয়ায় এই এলসি কিভাবে ব্যবসা বাণিজ্যকে প্রভাবিত করে, আর এর সুবিধা অসুবিধাগুলোই বা কী। এলসি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধাটা হল নিরাপত্তা। ক্রেতা বিক্রেতা দুপক্ষই নিশ্চিন্ত থাকতে পারে। কিন্তু এই নিরাপত্তার জন্য একটা মূল্যও দিতে হয়। প্রথমত, পুরো প্রক্রিয়াটা বেশ জটিল আর সময় সাপেক্ষ। দ্বিতীয়ত, ব্যাংকগুলো এর জন্য ভালো পরিমাণ চার্জ করে। আর সবচেয়ে বড় ঝুঁকি হল, যেহেতু সবকিছুই কাগজপত্রের ওপর নির্ভরশীল, ডকুমেন্টে যদি সামান্যতম একটা ভুলও থাকে তাহলেও কিন্তু পেমেন্ট আটকে যেতে পারে। এলসির আসল গুরুত্ব বুঝতে হলে এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। বাংলাদেশের মতো দেশের পোশাক শিল্প বা গার্মেন্টস সেক্টর কিন্তু প্রায় পুরোপুরি এলসির উপরেই দাঁড়িয়ে আছে। বিদেশের বড় বড় বায়াররা যে মিলিয়ন মিলিয়ন ডলারের অর্ডার দেয়, তার পেছনের মূল ভরসাটাই কিন্তু এই ব্যাংকিং ডকুমেন্ট। এই বিষয়টা কিন্তু দারুণ মজার। ধরুন, একজন গার্মেন্টস রপ্তানিকারক বিদেশি ক্রেতার কাছ থেকে একটা বড় এলসি পেল, কিন্তু তার কাছে তো তাংজাং পণ্য তৈরির জন্য কাঁচামাল কেনার টাকা নেই। তখন সে কি করে? সে ওই এলসিকে জামানত হিসেবে দেখিয়ে নিজের ব্যাংক থেকে আরেকটা নতুন এলসি খোলে। এটাকে বলা হয় ব্যাক টু ব্যাক এলসি। এই নতুন এলসি দিয়ে সে তখন সুতা, কাপড়, বোতাম এসব কেনে। মানে একটা এলসি থেকেই জন্ম নিচ্ছে আরেকটা এলসি, আর এভাবেই পুরো সাপ্লাই চেইনটা সচল থাকছে। আমরা তো এখন এমন এক সময়ে বাস করছি যেখানে এক ক্লিকেই টাকা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায়। প্রশ্নটা হলো, এই ডিজিটাল যুগে কাগজের উপর ভিত্তি করে তৈরি এত পুরনো একটা ব্যবস্থা কি আর টিকে থাকবে? নাকি প্রযুক্তির যতই উন্নতি হোক না কেন, দুজন অপরিচিত মানুষের মধ্যে আস্থা তৈরি করার জন্য এমন একটা মাধ্যমের প্রয়োজন আসলে সবসময় থেকে যাবে? উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।